KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা এবং আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো। ধন্যবাদ। আলোচনায় তো ফিরবো, তার আগে আপনাদের জানিয়ে রাখবো আমাদের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM এবং আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। জয়জ্যোতি, আলোচনায় আসা যাক। অবশ্যই একেবারে আলোচনায় আসবো এবং নববর্ষের দিন KKR এর লজ্জার হার পাঞ্জাবের কাছে। তো সেক্ষেত্রে এখন ড্রেসিং রুমের কি পরিস্থিতি এবং তার রেশ কিন্তু এখনো কাটেনি যারা নাইট ভক্ত রয়েছেন তাদের মধ্যে? দেখো, কিছু কিছু হার ভোলা যায় না। এই যে পাঞ্জাবের বিরুদ্ধে এই যে হারটা 111 রানে আটকে দেওয়ার পরেও যে হারতে হয়, সেটা মানে দেখালো কলকাতা নাইট রাইডার্স। এই হারটা আমার মনে হয় না এই সিজন কেন, এর পরের সিজনগুলোতেও মনে হয় না KKR ভুলবে, কারণ এটা কি বলতো লার্নিং ফেজ। এবং এই মুহূর্তে তুমি যদি বলো, একটা কথাই বলবো, KKR ড্রেসিং রুমে কেউ কারোর সঙ্গে মানে কেউ কোনো কথা বলছেন না। অজিঙ্ক রাহানে তুমি দেখো, সেদিন যখন ম্যাচ শেষ হলো, তাকে যখন প্রেজেন্টেশন সেরিমনিতে রাখা হলো, এবং তিনি কিন্তু একদম একটা কথা পরিষ্কার বলছেন যে ব্যাটিং ইউনিটকে রেসপন্সিবিলিটি নিতে হবে। ব্যাটিং ইউনিট একদম টোটালি ব্যর্থতা, এবং এই জিনিসটা নিয়ে গত 48 ঘন্টা ধরে কথা চলছে যে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইউনিটটা এতটাই মানে তাদের কঙ্কালসার রূপটা ফুটে উঠেছে যে মানে বাকি টিমদের মার্ক করা অত্যন্ত, এই KKR ব্যাটিংকে মার্ক করা অত্যন্ত সহজ হয়ে পড়ছে। আরেকটা বিষয় বলার, মোহাম্মদ কায়েফ আজকে একটা কথা বলেছেন রাহানে সম্পর্কে। তিনি পরিষ্কার বলছেন যে রাহানেকে আরও সেলফিশ হতে হবে। মানে তিনি যদি সেদিন ওই মানে DRSটা নিতেন, তাহলে ম্যাচের ফলাফল তো অন্যরকম হতেই পারতো। এই যে এত যে একের পর এক উইকেট পতন হয়েছে, সেটা যদি রাহানে থাকতো সেটা তো নাও হতে পারতো, রাহানে হয়তো নিজেই ম্যাচটা জিতিয়ে দিয়ে বেরিয়ে যেতেন। তাই তিনি বলছেন যে যেটা রাহানের সঙ্গে রঘুবংশীর আলোচনা হয়েছে, এবং রঘুবংশী যে সাজেশনটা দিয়েছে সেটাও কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট, এবং পরে রাহানও সেটা কিন্তু তার অভিব্যক্তিতে প্রকাশ করেছে। ওটাই বলছে যে কারো কোনো রকম সাজেশনের কোনো যাওয়ার দরকার নেই। এরকম পরিস্থিতি যদি আরও একবার আসে, তাহলে টিম গেমের থেকে মনে হয় সেলফিশ হওয়াটা বেটার, এবং একদম ডেসপারেটলি DRS নেওয়াটা প্রয়োজন ছিল সেদিন, যেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে কলকাতা নাইট রাইডার্স জহিতা 6 নম্বর পজিশনে, সেদিন যদি জিততো KKR এবং 14 ওভারের মধ্যে যদি জিততো, এই KKR প্রথম স্থানে যেতে পারতো। মানে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু কি মানে অদৃষ্টের পরিহাস যে এই অবস্থায় এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স 6ষ্ঠ পজিশনে, এবং এখন যা অবস্থা তাতে ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম, আমি নাম করছি না, একজন মানে KKR এর সঙ্গে যুক্ত একজন বলছেন যে এই মুহূর্তে যেটা তাদের দর্শন হতে চলেছে সেটা হচ্ছে যে ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম, এবং প্রতিটি ম্যাচ নকআউট হিসেবে দেখছে কলকাতা নাইট রাইডার্স। এরকম পরিস্থিতিতে কিন্তু এটা আগে মানে জিতেছে, কলকাতা নাইট রাইডার্স যে জেতেনি তা নয়। তবে আসল গলতটা কোথায় বলি, আসল গলতটা হচ্ছে অকশানই এবার ঠিকঠাক হয়নি। মানে কাকে নেবে না, যেসব ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, মানে যারা এখন খেলছে না IPL আর কলকাতার জার্সিতে হয়তো খেলছে না, তারা কিন্তু প্রত্যেকে শাইন করেছে এবারের IPL এর। স্টার্ক গত ম্যাচে আমরা দেখেছি যে কি দুর্ধর্ষ পারফরমেন্স, সুপার ওভারে যায় সেখানেও কি পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতায়, সেক্ষেত্রে স্টার্ক দিল্লিকে। ফিল সল্ট, অবশ্যই ফিল সল্টের কথা ভাবা উচিত ছিল, ফিল সল্টকে কেন নিল না যায় না, নীতিশ রানাকে ছেড়ে দিয়েছে। এই নীতিশ রানা কিন্তু মানে ভালো খেলছেন, যথেষ্ট ভালো ব্যাটিং করছেন। আর শ্রেয়াস আইয়ার মানে কিছু বলারই নেই। যদি ভেঙ্কটেশ আইয়ারকে এত অঙ্কের টাকা দিয়ে রাখা যায়, তাহলে কেন শ্রেয়াস আইয়ার নন? তাই যে 4টে নাম বললাম, এই 4টে নামই যথেষ্ট উজ্জ্বল এবারের IPL-এ, কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে KKR জার্সিতে তারা খেলছেন না। তাই আসল যে মানে গলতটা মনে হচ্ছে, গোড়ায় যে গলত আমরা বলি না, একটা কথা রয়েছে, গোড়ায় গলত, গোড়াতেই গলত, মানে অকশন টেবিলেই কিন্তু আসল ক্যালকুলেশনটা করা হয়নি। মিচেল স্টার্কের জায়গায় তোমরা, মিচেল স্টার্ক যেহেতু নিতে পারেনি, তারা নিয়েছে স্পেন্সার জনসনকে, এবং বলা হয়েছিল যে পরবর্তী মিচেল স্টার্ক, ধারে কাছেও নি স্পেন্সার জনসন মিচেল স্টার্কের। তাই এটাই বলার যে এবার কি হবে, এর পরবর্তী ম্যাচগুলিতে যদি কলকাতা নাইট রাইডার্স জেতেও, তাহলেও কিন্তু একই রকম, মানে আমরা আজকে যেটা বলছি সেটাতেই ঠিক থাকবো যে এবার টিম সিলেকশন একেবারেই ঠিকঠাক হয়নি, এবং সেটা যত ম্যাচ যাচ্ছে তত কিন্তু স্পষ্ট হচ্ছে।
আর ব্যাটিং ব্যর্থতা তো রয়েছে, যেটা নিয়ে আলোচনা করছি। আজিঙ্ক্য রাহানে নিজে কিছু বলছেন না, চুপচাপ থাকছেন, এবং তিনি যে ট্রেমেন্ডাস প্রেসারে রয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করা কিন্তু যথেষ্ট মানে চ্যালেঞ্জের বিষয়। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করা দুটো টোটালি ডিফারেন্ট। তাই এটাই বলার যে এর পরের ম্যাচগুলো আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে জুহিতা, বলে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে মুম্বাই থেকে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। এই কলকাতা নাইট রাইডার্স এবং একই সঙ্গে সার্বিক যে আইপিএলের তার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, কি ভাবছেন তিনি এবারের এই মানে গতি প্রকৃতি নিয়ে, আইপিএলের এই গতি প্রকৃতি নিয়ে অবশ্যই শুনবো। গৌতম দা, কালকে রাত্রিরে ওইভাবে সুপার ওভারে হেরে যাওয়ার পর রাজস্থান সাপোর্টারদের নিশ্চয়ই খুব মন খারাপ। আমার কোথাও মনে হয় যে রাজস্থান সাপোর্টাররা যদি কালকে রাত্রিরে ঘুমোতে না পারেন সেটা খুব ন্যায্য, কারণ গোটা ম্যাচের শেষ দিকটা এতটা কন্ট্রোল করে সুপার ওভারে আসার কোনো মানেই হয় না। তা অনেক আগেই নির্ধারিত সময় তাদের জিতে যাওয়া উচিত ছিল, কিন্তু একই রকম মন খারাপ হওয়া উচিত কেকেআর সমর্থকদের। কেন বলুন তো? কারণ কালকে যারা ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন দুটো চরিত্র, একজন নীতিশ রানা যিনি 28 বলে সম্ভবত 51 রান করেছেন যদি আমি ভুল না বলে থাকি, আরেকজন মিচেল স্টার্ক যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, জিতিয়ে দিলেন। এই দুজনকেই কেকেআর এবার ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দিয়ে কাদের নিয়েছে আপনাদের বহুবার বলেছি, রমনদীপ সিং 4 কোটি টাকায় নেওয়া হয়েছে। 7 ম্যাচে মোট রান 29, এক ওভারও বল করেননি। সে রমনদীপ এসছেন, রাসেল ছেড়েই দিচ্ছি, এইসব প্লেয়ার এসছেন। আর মিচেল স্টার্ক এবং ফিল সল্টকে আবার বলছি, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এদের দুজনকে একা ভেঙ্কটেশ আয়ারকে যে টাকায় কেনা হয়েছে 23 কোটি টাকায়, এই টাকায় দুজনকে কেনা যেত, কিনেও 3 কোটি টাকা হাতে থাকত। অবিশ্বাস্য যে এবার নিলামে কেকেআর যা হয়েছে। এবার একটা নাটকে আপনি মুখ্য যিনি পরিচালক তিনি নেই, হয়তো অনিবার্য কারণে গৌতম গম্ভীর তিনি ভারতীয় দলে চলে গেছেন। আপনি কাহিনীর দুজন মুখ্য চরিত্র নাটকের তাদেরও আপনি ছেড়ে দিয়েছেন। এরপর আপনি কি করে জেতার আশা করতে পারেন? আপনি নতুন কোনো এমন কোনো প্লেয়ার নেননি যে সে ম্যাচ দারুণ ঘুরিয়ে দেবে। জানি না এই অবস্থা থেকে কেকেআর কীভাবে বেরোবে, স্পেশালি গুজরাট টাইটেন্সের সঙ্গে ম্যাচ, যে টিমটা কিন্তু খুব ওয়েল ব্যালেন্স। গুজরাট টাইটেন্স টিমটা যদি দেখেন, ক্যাপ্টেন শুভমন গিল যাকে কেকেআর ছেড়ে দিয়েছিল এই ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখবে বলে। আবার বলছি, শুভমন গিলকে কেকেআর রিটেন করেনি ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখবে বলে। শুভমন গিল আসছেন ক্যাপ্টেন হিসেবে, তার সঙ্গে কারা আছেন? সাই সুদর্শন, জোস বাটলার, বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, তার সঙ্গে সাই কিশোর, দুর্দান্ত অ্যাটাক। আর রশিদ খান তো আছেনই, এবছর তেমন উইকেট পাচ্ছেন না। কে বলতে পারে ইনগানস এলে ব্যাট এবং বলে দুইয়েই তিনি জ্বলে উঠবেন না। কেকেআর কীরকম পিচ করবে জানি না, হয়তো স্লো পিচ করবে। যেরকম মনে হচ্ছে পয়েন্টস টেবিলে আমরা জানি, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ক্যালকুলেশন করছেন। আমার ক্যালকুলেশন এবার 1 নম্বর টিম মনে হচ্ছে দিল্লি, 2 নম্বর টিম পাঞ্জাব, 3 নম্বর টিম গুজরাট টাইটেন্স। আমার কোথাও মনে হচ্ছে 3টে টিমের মধ্যে বা চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে, দিল্লি, পাঞ্জাব এবং গুজরাট টাইটেন্স। লখনৌ আছে, আরসিবি আছে, কিন্তু আরসিবির বোলিংটা ভালো নয়। হ্যাজেলউড বাদ দিয়ে সেরকম কোনো বোলার নেই টিমে যিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আর কোন টিম? সানরাইজার্স হায়দ্রাবাদ, এটা এই আপনি যখন এই ভিডিওটা করছি তখনও সানরাইজার্স হায়দ্রাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা হয়নি, কাজে এখনও বলতে পারছি না ম্যাচে কে জিতবে। যারা জিতবে তারা কিন্তু প্লে অফের অন্যতম কন্টেন্ডার হবে, এবং তার সঙ্গে অবশ্যই হয়তো কলকাতা হবে। কিন্তু কি করে কলকাতা বাকি ম্যাচগুলো জিতবে জানি না। ধোনির চেন্নাইয়ের সঙ্গে 7ই মে খেলা, ওটা জেতা সহজ হবে, চেন্নাই তেমন কোনো টিম নয়। কিন্তু গুজরাটকে, তারপরে পাঞ্জাবকে কি করে হারাবে কলকাতা? সেরকম প্লেয়ার কি আছে নাকি সুনীল নারায়ণ দুর্ধর্ষ ভেলকি দেখাবেন? আমরা সবাই চাই কলকাতা জিতুক। কার ভাল লাগে যে কলকাতা ভালো খেলছে না বলতে? কিন্তু ওই যে বলছি যে একটা তো সম্ভব অসম্ভবের একটা সীমারেখা আছে। কোথাও যেন মনে হচ্ছে যে কলকাতা সেই সীমাটার বাইরে চলে গেছে। আবার বলছি, ক্রিকেট খেলায় সব হয়, টি20 ম্যাচে তো আরোই হয়। আশা করব একটা দারুণ অঘটন ঘটবে এবং কলকাতা আবার রোমাঞ্চকরভাবে ফিরে আসবে হিসেবের মধ্যে, প্রথম 4-এর মধ্যে। প্রথম 2-তে হবে না, কারণ প্রথম 2 হতে গেলে আপনার 18 থেকে 20 পয়েন্ট লাগবে। এই যে অবস্থা কলকাতার, 18 থেকে 20 পয়েন্ট পেতে গেলে প্র্যাকটিক্যালি সবকটা ম্যাচ জিততে হবে। খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ 6 পয়েন্ট নিয়ে আপনাকে বাকি তাহলে 7টা ম্যাচ জিততে হবে। 14টা ম্যাচ জিতলে আপনার 20 হবে, 7-এ 7 জিতবে কলকাতা। অনেক কিছু অসম্ভব হয়, তবে এখনকার মতো ধরে নিচ্ছি 7-এ 5 জিতে
প্লে অফ যাক, তারপর নয় হিসেব বুঝে নেওয়া যাবে। ভালো থাকবেন। একেবারে গৌতমদার কথা তো আমরা শুনলাম, এবং এর পরের ম্যাচ রয়েছে কেকেআর এর গুজরাটের সঙ্গে এবং ঘরের মাঠে। সেখানে এই হারের রেশ কাটিয়ে কি কোথাও আত্মবিশ্বাস ফিরে পাবে কেকেআর? দেখো, হারের রেস তো কাটাতে হবে। যদি তোমাকে সার্ভাইভ করতে হয় এবারে আইপিএলে, তাহলে হারের রেসটা কাটাতে হবে। এবং ইন্টারেস্টিং হবে এটাই যে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে যে এত রিকোয়েস্ট করা হচ্ছিল যে উইকেট স্লোয়ার সাইডে যেন থাকে আর বল যেন টার্ন করে, এটা নিয়ে এত বিতর্ক। সুজন মুখোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হয়েছে, সিবিকে কাঠগড়ায় তোলা হয়েছে। এবার ইন্টারেস্টিং এটা হচ্ছে যে এবার উইকেটটা কীরকম হবে। যদি টার্নিং ট্র্যাক হয়, টার্নিং ট্র্যাক তো এখানেও দেখেছিলাম, পাঞ্জাবেও দেখেছিলাম, এবং সেখানে আমরা জানি যে যুজবেন্দ্র চাহাল কি বোলিংটা করেছেন। তাহলে এটা কি বুমেরাং হয়ে যাবে না তো পরবর্তীতে? গুজরাট টাইটেন্সের কোনো বোলার আবার এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে চাপে ফেলবে না তো? তো এটা দেখার বিষয়। তবে যেটা স্ট্রেংথ সেই অনুযায়ী উইকেট অবশ্যই হওয়া উচিত। কেকেআর যেটা চাইবে সেটাই হবে। তবে এখন মনে হয় উইকেট তো যা হবে হবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে হবে। কোথাও সেটাই ল্যাকিং রয়েছে। কেকেআর ব্যাটাররা পারফর্ম করতে পারছে না। কুইন্টন ডিকককে যদি আবারও দেখি ওপেনে, আমি জানি কুইন্টন ডিককই নামবেন, তাও বলছি যে অবাক হবো। কারণ গুরবাজকে তাহলে বেকার বয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। গুরবাজ তো এর আগে প্রুভ করেছেন নিজেকে যে নিজে খেলতে পারবেন এরকম মঞ্চে, এবং ভালো ব্যাটিংও করেছেন এর আগে। তা সত্ত্বেও কুইন্টন ডিকককে শুধুমাত্র একটা ম্যাচে রান করেছেন বলে, সেই রাজস্থানের বিরুদ্ধে 97 রান করেছেন বলে তাকে পরের পর ম্যাচ খেলিয়ে যাও এবং টিম হারছে। গত ম্যাচে যেভাবে তিনি মানে আমি বলবো সুইসাইডাল শট খেলেছেন, এরকম র্যাশ শট খেলে আউট হচ্ছেন, দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন, জাস্ট ভাবা যায় না। হয়তো ব্যাটিং কোয়ালিটির দিক থেকে কুইন্টন ডিকক গুরবাজের থেকে অনেক উপরে রয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম দেখতে হবে জয়িতা, সাম্প্রতিক ফর্মের নিরিখে অবশ্যই গুরবাজকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত। আর যেখানে ইডেন গার্ডেন্সে খেলা হবে, ইডেন গার্ডেন্সে হাইয়েস্ট রান এই কুইন্টন ডিককের 28, তাহলে বারবার তাকে ব্যাক করার কোনো মানে হয় না। আর আরেকটা বিষয় যেটা বলার, যে গুজরাট টাইটেন্স কিন্তু যথেষ্ট ভালো দল, যথেষ্ট ব্যালেন্স দল। শুভমান গিল প্রাক্তন নাইট, এই শুভমান গিলকে একটা সময় ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মানে যাদের ছেড়ে দিয়েছে তারা যে পরবর্তীতে কি মানে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা কিন্তু দেখিয়েছেন। তাই শুভমান গিল অবশ্যই চাইবে যে তার পুরনো জায়গায় এসে কলকাতাকে হারিয়ে যেতে, আর যাতে হারাতে পারে সেই দিকে কিন্তু অবশ্যই তার নজর থাকবে এবং ফোকাস থাকবে। আর গুজরাট টাইটেন্স তুমি পুরো দল যদি দেখো, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওইদিকে জস বাটলার, সাই সুদর্শন, দুর্ধর্ষ ব্যাটার, এই প্রত্যেকে ফর্মে রয়েছে, একটা লয়ে রয়েছে, এবং তারা যদি তাদের খেলাটা খেলে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে কলকাতার জন্য আর কোনো মানে আর এখান থেকে ঘুরে যদি দাঁড়াতে হয় তাহলে আর কোনো রাস্তা নেই। এখান থেকে প্রায় প্রতিটি ম্যাচ জিততে হবে। এবং যেটা আমি প্রথমেই বললাম শোয়ের প্রথমেই, যে এখন কলকাতা নাইট রাইডার্স টিমের দর্শন এটাই, ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম এবং প্রতি ম্যাচ যেত, নাও অর নেভার। 2003 বিশ্বকাপ যদি মনে করে দেখো, সেখানে সৌরভের টিম ইন্ডিয়ার এটাই মন্ত্র ছিল যে সেই লিগ পর্যায়ে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলো ইন্ডিয়ান টিম, তারপরে প্রতিটি ম্যাচে কিন্তু এই মন্ত্রেই দীক্ষিত হয়েছিলেন সৌরভের টিম ইন্ডিয়া। এবার সেই মন্ত্রেই দীক্ষিত হতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে একটা কথা বলি জহিতা, যে আরও একটা বিষয় বলার, সেটা গৌতম ভট্টাচার্য সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এই ব্যাটে যে এত কিছু চলছে, ব্যাটের মাপ নিয়ে আমরা একটা পরিভাষা দিয়েছি যে ব্যাটের পুকুর চুরি, এটা নিয়ে গৌতম দা দুর্ধর্ষভাবে বিশ্লেষণ করেছেন। কি বলেছেন তিনি শোনাবো। এবারের আইপিএল অনেক নিয়ম পরিবর্তন নিয়ে অনেক কিছু লেখালেখি হচ্ছিল। বোলাররা থুতু মাখাতে পারবেন, 11 ওভার পর থেকে সেকেন্ড ইনিংসে নতুন বল নেওয়া যাবে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এবারের আইপিএলের সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন কোনটা হয়েছে জানেন? যে ব্যাট চেকিং, এটার কথা কখনো লেখালেখি হয়নি, কিন্তু এই ব্যাট চেকিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই ব্যাট চেকিং এতদিন হতো না বলে নানান কিছু ঘটতো ক্রিকেটের অন্দরমহলে, যেগুলো কেলেঙ্কারি বললে খুব কম বলা হয়। আমরা সবাই ডোপ টেস্টিং করি, ডোপের কথা বলি। ডোপের চেয়ে অনেক বড় কেলেঙ্কারি হচ্ছে ব্যাট কেলেঙ্কারি, যেটা পুকুর চুরির মতো জাতীয় ক্রিকেট, স্থানীয় ক্রিকেটে ছেয়ে গেছে। যে লোকে বড় বড় ব্যাট দিয়ে, স্পেশালি সাদা বলের ক্রিকেটে বড় বড় ব্যাট নিয়ে নামছে, যে ব্যাটের সাইজটা আইন বিরুদ্ধ। এবং তার চেয়েও যেটা কাজ করছে সেটা হচ্ছে যে ব্যাটের নিচ দিকটাকে মোটা করে দিচ্ছে, যাতে মোটা করে দিয়ে ওইখানে যে সুইট স্পট থাকে, যেখানে লাগলে বলটা উড়ে যায়,
সেটাকে আরও মোটা করে দিচ্ছে, জানেন বলটা আরও জোরে যায়, মানে আরও 6 বেশি হয়। এটা কমপ্লিটলি আইন বিরুদ্ধ। এবার ব্যাটের সাইজ হচ্ছে উইডথটা মানে চওড়ায় 4.25 ইঞ্চি আর ডেপথ হচ্ছে 2.64 ইঞ্চি। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান কি করছিল যে থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছিল, ব্যাটের নিচের দিকটাকে মোটা করে দিচ্ছিল, আর ওইখানে মোটাতে লেগে বলগুলো উড়ে উড়ে যাচ্ছিল। এটা ডোমেস্টিক ক্রিকেটে বেশ অনেক দিন ধরে হচ্ছে। এবার ম্যাচ রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা আসুন, আপনারা এসে এই পুকুর চুরিটা ধরুন। এবার এরা কি করছিলেন, ড্রেসিং রুমে যখন আসছেন ম্যাচের আগের দিন ব্যাটগুলো চেক করতে, যারা অফেন্ডার তারা কি করছিল, যে ব্যাটগুলো অ্যাকচুয়ালি এনেছে ম্যাচে মারবে বলে সেগুলো লুকিয়ে রাখছিল। তো এরা চেক করে যে ব্যাটগুলোতে খেলবে না সেই ব্যাটগুলো চেক হয়ে পাস হয়ে গেল, ম্যাচে নামলো অন্য ব্যাট নিয়ে। এই জায়গাটায়, এবং এটা ম্যাচ রেফারির দায়িত্ব ছিল, ম্যাচ রেফারি কিছু করতে পারেননি। কি করে করবেন, এত সব বড় প্লেয়ার ইনভলভ, তারা এত বড় বড় ব্যাটে মোটা ব্যাটে খেলে, কোথায় ধরবেন? এই প্রথম আইপিএল এর নিয়ম হয়েছে, আইপিএলে একটা প্লাস্টিকের একটা যন্ত্র আছে, প্লাস্টিকের একটা ইয়ে আছে, সেটার মাধ্যমে ওইটার মধ্যে দিয়ে যদি ব্যাটটা গলে যায় এবং ঠিকঠাক গভীরতা ঠিকঠাক থাকে, তাহলেই একমাত্র কোনো ক্রিকেটার ওই ব্যাট নিয়ে খেলতে পারবেন। তাই দেখবেন যে আম্পায়াররা মাঠে ব্যাট চেক করছেন, কারণ মাঠের আগে যদি ব্যাট চেক করেন তাহলে ওই ব্যাটে ধরে নিন ওই ক্রিকেটার কিছুতেই খেলবে না। অলরেডি 3 জনকে আম্পায়াররা ধরেছেন, তাদের বলেছেন না অন্য ব্যাটে খেলো। রিয়ান পারাগ একজন, আর 2 জন কলকাতা নাইট রাইডার্সের, একজন সুনীল নারিন, এবং ইন্টারেস্টিংলি লাস্ট দিন যাকে ধরেছেন কেকেআরের 10 নম্বর ব্যাটসম্যান এনরিক নকিয়া। আসলে এটা এমন চল হয়ে গেছে যে সবাই ওই নিচের দিকটাকে মোটা করে দিচ্ছে, মোটা করে দিয়ে বিশাল বিশাল 6 মারছে। এই অসাধুতাটা, এই পুকুর চুরিটা ধরার ভীষণ ভীষণ প্রয়োজন ছিল। এটা যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ধরলো, তারা অত্যন্ত অভিনন্দনযোগ্য যে তার আম্পায়ারদের হাতে ক্ষমতা দিয়ে দিল, তারা ম্যাচ রেফারির হাতে ক্ষমতা দিয়ে দেখেছিল কিছু হচ্ছে না। এবং এটা আমি বলবো যে ডোপ টেস্টিংয়ের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এবার জল আর দুধে তফাৎটা অন্তত কিছুটা হলেও ধরা পড়বে। কারণ এই ঘনত্ব নিচে বাড়িয়ে দিয়ে 6 মারা, সুইট স্পট বাড়িয়ে নেওয়া, এটা কমপ্লিটলি আইন বিরুদ্ধ। অ্যাটলিস্ট আইপিএল এই ফেয়ারনেসটা নিয়ে এলো। এবার দেখবেন ডোমেস্টিক ক্রিকেটও, রঞ্জি ট্রফিতেও দেখবেন যে ক্রিকেটার নামবে অনূর্ধ্ব 19-এ, ব্যাটটা মাঠে চেক হবে, ব্যাটটা আগের দিন চেক হবে, না প্লেয়াররা লুকিয়ে রাখার সুযোগ পাবে না। জয়জ্যোতি, আলোচনা তো আমাদের চলবেই, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতি, আইপিএল নিয়ে তো আমাদের আলোচনা হচ্ছেই, তার পাশাপাশি ভারতীয় ক্রিকেটের দিকে একটু নজর রাখা যাক, কারণ বলা যেতে পারে যে ভারতীয় ক্রিকেটে হচ্ছেটা কি। যেমনটা খবর পাওয়া যাচ্ছে 3 জন কোচিং স্টাফকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক কি কারণে? দেখো, এটা সত্যি একটু অবাক করে দেওয়ার মতো খবর, এবং যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে 3 জন কোচিং স্টাফ, সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ, অনেক দিন ধরেই তিনি ছিলেন, 3 বছর আমি যদি ভুল না হই, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই, এই 3 জনকে সম্ভবত ছেড়ে দেওয়া হচ্ছে। আর কারণ হিসেবে বলা হচ্ছে পারফরমেন্স, তবে আমি সেটা মনে করি না পারফরমেন্স কোনো কারণ যদি পারফরমেন্স কারণ হতো তাহলে গৌতম গম্ভীরও কিন্তু এই র্যাডারে থাকতেন। যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই 3 জনের মধ্যে কেউ বিজিটিতে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন যখন মেলবোর্ন টেস্ট শেষ হয়, গৌতম গম্ভীর ক্রিকেটারদের তিরস্কার করে ড্রেসিং রুমে, সেই খবরটা এদের মধ্যে কেউ বের করে দেয়, মানে ফাঁস করে আর কি, যার শাস্তি স্বরূপই বলা যেতে পারে যে এই রকম একটা নীতি নিতে চলেছে বিসিসিআই, এবং 3 জনকে সম্ভবত সরে যেতে হতে পারে। এখনো পর্যন্ত যা খবর, অভিষেক নায়ার, যার মেয়াদ 8 মাস হয়েছে কেবল, তিনি কাজ করছিলেন বিজিটির পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারাই ছিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জেতে, তারপরেও এরকম একটা সিদ্ধান্ত। যা খবর পাচ্ছি যে আদ্রিয়ান লে রুস, যিনি পাঞ্জাব কিংসে রয়েছেন, তিনি সম্ভবত সোহম দেশাইয়ের জায়গায় আসতে পারেন। তবে সহকারী কোচ হিসেবে কে আসবেন এখনও কোনো সেটা ডিসাইড করা হয়নি। বিসিসিআই স্নোবার স্টেডিতে যাচ্ছে, তবে 3 জন সাপোর্ট স্টাফ, যেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন, যেখানে ফিল্ডিং কোচ টি দিলীপ যথেষ্ট ভালো ফিল্ডিং তিনি কোচিং করাতেন, এবং একই সঙ্গে প্রত্যেক ম্যাচের পর ফিল্ডারদের, মানে যে বেস্ট ফিল্ডার হতো তাদেরকে পুরস্কৃত করা হতো, এটা টি দিলীপই কিন্তু শুরু করেছেন। তো তাদেরকে এবার রিলিফ দেওয়ার সময় এসছে, বিসিসিআই সেটাই মনে করছে। এবং কারণ হিসেবে যদিও অফিসিয়ালি কিছু জানা যাচ্ছে না, তবে আনঅফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে বাইরে খবর ফাঁস করার জন্যই কিন্তু এই রকম একটা স্টান্স নিতে চলেছে বিসিসিআই।
পাশাপাশি ফুটবলের দিকে আমরা যদি নজর রাখি তাহলে কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে ক্লেটনহীন ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে এটা স্বস্তি নাকি অস্বস্তি? দেখো, এটা জয়িতা আমার উত্তর দেওয়ার থেকে আমাদের যিনি ফুটবল করেসপন্ডেন্ট রয়েছেন স্বপন পাল আরও বিস্তারিতভাবে তিনি বলবেন। আমরা জানি ইস্টবেঙ্গলের খুব একটা ভালো যাচ্ছে না সময়, এবং একই সঙ্গে ক্লেটনেরও কিন্তু সেইভাবে পারফরমেন্স তিনি দিতে পারেননি। তাই এটাই বলবো, এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন স্বপন পাল। স্বপন দা, ক্লেটনের চলে যাওয়া আমরা জানি 24 ঘন্টা হয়ে গিয়েছে ক্লেটন ক্লেটনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ ইস্টবেঙ্গল, এবং ক্লেটন আর ইস্টবেঙ্গলের জার্সি পরবেন না। এটা কি ইস্টবেঙ্গলের কাছে স্বস্তি না অস্বস্তি? দেখো, একটা বিষয় জানো, যখন একটা প্রতিযোগিতা নামতে যাচ্ছে তখন একটা প্লেয়ারের ছাঁটাই হওয়া তখন কিন্তু কখনো স্বস্তি হতো না, সেটা অস্বস্তি। তবে একটা জিনিস মনে রাখবে যে ক্লেটনের কিন্তু ললট লিখনটা কিন্তু পয়লা বৈশাখের দিন সকালেই হয়ে গেছিল, কারণ তার আগে একদিন প্রস্তুতি ম্যাচে যখন ক্লেটনের সঙ্গে কোচ অস্কার ব্রুজের ঝামেলা হয়েছিল তারপরেও চেষ্টা করা ছিল এটা একটা মিটমাট করার, টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা কথাবার্তা চলছিল। কিন্তু পয়লা বৈশাখের দিন যখন সকালে আবার অনুষ্ঠান তখনও কিন্তু ক্লেটনে একই ব্যবহার, এবং আবার কোচ অস্কার ব্রুজের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়ে। তখনই সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছিল। আর দুদিন পরেই নামবে সুপার কাপের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার বিরুদ্ধে। তার আগে এরকম একটা ক্লেটনের মতো প্লেয়ার ছাঁটাই যাওয়া সত্যি একটা অস্বস্তির ব্যাপার। তবে এটাও ঠিক, ক্লেটনের কিন্তু পারফরমেন্স ছিল না গত মরশুমে, কিন্তু এই ক্লেটনের গোলেই কিন্তু সুপার কাপ জয় ছিল, এবং 12 বছর পর জাতীয় একটা ট্রফি এসেছিল ক্লেটনের করা গোল থেকেই। কিন্তু দেখো ভাগ্যের কেরম পরিহাস, 1 বছর ঘুরতে না ঘুরতে কিন্তু ক্লেটন সেই সুপার কাপের আগেই কিন্তু দল থেকে ছাঁটাই হয়ে গেল। এটা একটা খারাপের সঙ্গে একটা অস্কার ব্রুজের একটা সুযোগও চলে আসলো, কারণ সুযোগ এই কারণে যখন একজন অফর্ম প্লেয়ার তাকে সরিয়ে অন্য একজন প্লেয়ারকে সুযোগ দেওয়া একটা সুযোগ আসলো কোচের কাছে। ফলে 5 জন বিদেশিকে নিয়ে কিন্তু খেলতে হবে, 6 জন বিদেশি ক্লেটন যায়, 5 জন বিদেশিকে নিয়েই কিন্তু খেলতে হবে তোমার সুপার কাপে। দেখা যাক এখন ক্লেটন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্বপন দা। আমরা একদম বিস্তারিতভাবে জানলাম আমাদের ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পালের থেকে যে কি বিষয়টা অ্যাকচুয়ালি, এবং আগামীতে কি রয়েছে, ইস্টবেঙ্গল কোন পথে যায় সেদিকেও আমাদের নজর থাকবে, এবং প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই পাবেন এই স্টেডিয়াম বুলেটিনে। একেবারে জয়জ্যোতি, আমাদের হাতে একদম সময় নেই আর, তবে তার আগে দর্শকদের জানিয়ে রাখবো গতকালের যে আমাদের কুইজ ছিল সেখানে কে জয়ী হয়েছেন এবং আজকের কি প্রশ্ন রয়েছে জয়জ্যোতি। গতকালের সঠিক উত্তরদাতা অনিকেত ঘোষ কলকাতা থেকে, তিনি লিখছেন অনেক অনেক অভিনন্দন এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে আপনাকে। আর আজকে কুইজ নয়, আজকে যেটা আমরা চাইছি এবারের কেকেআর 100 শব্দে লিখুন, এবং অবশ্যই গৌতম দা যার যেটা বেস্ট হবে কলকাতা টিভি বিচারে গৌতম ভট্টাচার্যের বিচারে তাকে স্পেশালি পুরস্কৃত করা হবে এবারের কেকেআর। এটা ধরুন একটা আপনাদের কাছে প্যারাগ্রাফ দেওয়া হলো, 100 শব্দের মধ্যে লিখে পাঠান, এবং বেস্ট যেটা সেটা অবশ্যই আমরা তুলে ধরবো, এবং অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে। আর জয়জ্যোতি, আজকে দিস ডে দ্যাট ইয়ারের কি বিশেষ রয়েছে? আজকে দিস ডে দ্যাট ইয়ারে একজন লেজেন্ডারি ক্রিকেটারের জন্মদিন, তার নাম মুথাইয়া মুরলীধরন। আর এই ক্রিকেটারকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, যথেষ্ট ডাউন টু আর্থ, 800টি টেস্ট উইকেট, এই ফিগারটাই সব কিছু বলে দিচ্ছে। তবে মুথাইয়া মুরলীধরনকে যখন ইনার কথা আসে তখন একই সঙ্গে কোথাও যেন সাবকনশিয়াস মাইন্ডে অর্জুন রানাতুঙ্গা এই নামটাও চলে আসে। এই মুথাইয়া মুরলীধরনকে রস ইমারসন বলে একজন আম্পায়ার ছিলেন, তাকে পরপর নো বল ডাকছিলেন, এবং তারপর যেভাবে প্রতিবাদ করেছিলেন অর্জুন রানাতুঙ্গা জাস্ট ভাবা যায় না। এবং এরপরে যখন মুরলীধরন সাক্ষাৎকার দিয়েছেন বহুবার বলেছেন যে রানাতুঙ্গা না থাকলে তার এই অ্যাচিভমেন্টটা হতোই না। তাই আজকে তার জন্মদিন, অবশ্যই স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক শুভেচ্ছা এই বিশ্ববন্দিত স্পিনারকে, এবং একই সঙ্গে রানাতুঙ্গাকেও স্যালুট যে এই ধরনের একজন লেজেন্ডারি স্পিনারকে ব্যাক করার জন্য, নয়তো সেদিনই হয়তো তার কেরিয়ার শেষ হয়ে যেত। এই 800 উইকেট, মুরলীধরনের পাশে যে 800 উইকেট, এই ফিগারটাই হয়তো আমরা দেখতে পেতাম না। দুর্ধর্ষ বোলার, তাই নতুন করে কিছু বলার নেই। টেস্টে তার যা অবদান স্পিনার হিসেবে জাস্ট দুর্ধর্ষ। একদম জয়জ্যোতি, আমাদের হাতে সময় একদমই নেই, তাই ধন্যবাদ জানাবো তোমাকে জয়জ্যোতি।
স্টেডিয়াম বুলেটিনে থাকার জন্য এবং দর্শকদের জন্য জানিয়ে রাখবো যে আপনারা পাশে থাকুন স্টেডিয়াম বুলেটিনের, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।